আসসালামু আলাইকুম। আজ শুরু হচ্ছে মানিকপুর রহস্য দ্বিতীয় খণ্ডের শেষ অধ্যায়। সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই পর্বেই। প্রস্তুত তো আপনারা? পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে ৯টা বেজে যায় শহীদ ও কামালের। ব্রেকফাস্ট সেরে মাত্র তৃতীয় সিগারেটটা ধরিয়েছে, তখন ছুটতে ছুটতে এলো আইনুল হক। স্যার, বলুন। সুলতানা পারভিন, মানে মিসেস আলী নকিব চৌধুরী স্যার। কি হয়েছে? খুন, খুন হয়েছে স্যার। চৌধুরী বাড়ির পিয়ন কালু খবর নিয়ে এসেছে এখানে। জলদি চলুন স্যার। আইনুল হকের কাঁদতে বাকি আছে। বলে, সব ভুতুড়ে কাণ্ড স্যার। কথা নেই বার্তা নেই, মার্ডার, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার চলছে। দ্রুত কাপড় পরে রিসিপশনে আসে ওরা। কালু ভগ্নদূতের মতো দাঁড়িয়ে আছে। কালু কেঁদে ফেলে। মেম সাহেব খুন হয়েছেন স্যার। সাহেব পাগলের মতো হয়ে গেছেন। আপনারা চলুন। কালুর মুখেই ব্যাপারটা শোনা গেল। সন্ধ্যাবেলা মেম সাহেব গাড়ি নিয়ে কোথায় যেন গিয়েছিলেন। রাত ৯টায় তিনি বাড়ি ফিরে সামান্য খেয়ে শুতে যান। রাতের বেলায় কী সব কাণ্ড হলো বাড়িতে সাহেব, এক ফোঁটা ঘুমননি। সকালবেলা ঝি মেম সাহেবকে ডাকতে যায়। সাড়া না পেয়ে সাহেবকে খবর দেয়। সাহেব এসে দরজায় আঘাত করেন। কোনো ফল হয় না। শেষে দরজা ভেঙে ভিতরে ঢোকা হলো। দেখা গেল মেঝেয় পড়ে আছেন মেম সাহেব। মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে, হাত পা বরফের মতো ঠান্ডা। থানায় একটা খবর দেয়া হলো। দারোগা শমশের শিকদার প্রায় ছুটতে ছুটতে এসে হাজির হয়। চৌধুরী কুটিরে এসে যখন ওরা উপস্থিত হলো, তখন সকাল 10:30। সারা বাড়ি নিস্তব্ধ। ইতিমধ্যেই সুলতানা পারভিনের মৃত্যুর সংবাদ কিভাবে যেন রটে গেছে বাইরে। চৌধুরী বাড়ির সবাই এসে হাজির হতে শুরু করলো একে একে। শহীদ ও কামাল গিয়ে দেখলো খবর পেয়ে আগেই ডক্টর চৌধুরী ও রাবেয়া সৈয়দ হাজির হয়েছেন দোতলার বারান্দায়। যে ঘরে সুলতানা পারভিনের মৃতদেহ পড়েছিল সেটি তার শোবার ঘর। ঘরটা চমৎকারভাবে সাজানো গুছানো। মেহগনি খাটের উপর পুরু গদির বিছানা, দেয়ালে ঝালর কাটা পর্দা। কোণের একটা পাথরের স্ট্যান্ডে প্রেমের দেবী ভেনাসের নগ্ন মূর্তি শোভা পাচ্ছে। ঘরের মেঝে উপর হয়ে শুয়ে আছে সুলতানা পারভিন। চোখের কোণ দুটি সজল, ঠোঁট দুটিতে তখনও বিষণ্ণ বেদনার রেখা অঙ্কিত হয়ে আছে। একটা হাত মাথার দিকে লম্বালম্বিভাবে ছড়ানো। শি ইজ ডেড। ডক্টর চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে মন্তব্য করলেন। শহীদ ও কামালকে দারোগা শমশের শিকদার সহ হলঘরে ঢুকতে দেখে তিনি এতক্ষণে ঘরে ঢুকেছেন। তার পাশে পাথরের মূর্তির মতো নির্বাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন রাবেয়া সৈয়দ। শহীদ ডক্টর চৌধুরীকে বলল, আপনি কতক্ষণ আগে এসেছেন? আধ ঘন্টাখানেক হবে। প্রথমে ওরা মনে করেছিল সুলতানা বোধহয় অজ্ঞান হয়ে গেছে। এই ভেবে কালু আগে আমাকে খবর দেয়। আমি এসে পরীক্ষা করে বুঝতে পারি আমার আসার আরও আধ ঘন্টা আগে ওর মৃত্যু হয়েছে। আমি সবাইকে কথাটা জানাই, জানিয়ে থানায় খবর দিতে বলি। শহীদ ঘরের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে। নজর পড়ে খাটের সিথান দিককার শেলফের দিকে। শেলফের উপরের তাকে পরপর সাজানো আছে 3 ফাইল ওষুধ ও শিশির ভিতর এক রকমের গুঁড়ো পাউডার। হাত না দিয়ে সাবধানে সে ওষুধ ও পাউডারের শিশি নিরীক্ষণ করে। পাউডারের শিশির কর্কের উপর কিছু গুঁড়ো ছিটিয়ে আছে। পাশেই রাখা আছে একটা শূন্য গ্লাস। একে একে ঘরে ঢুকে রশিদ সাহেব ও বেগম রশিদ, মর্জিনা বানু, সাহেলি ও রবিউল্লাহ। সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে কোনো কথা না বলে। হঠাৎ ঝড়ের মতো ঘরে ঢুকে মাহমুদ। একটা হিংস্র গর্জন ফেটে বেরোয় গলা থেকে। দেখলেন তো, শেষ পর্যন্ত সুলতানাকে সরিয়ে দিল। খুন করলো আমার সরল নিষ্পাপ বোনটাকে। আমি জানতাম মিস্টার শহীদ, মানিকপুরের চৌধুরীরা যে সুলতানাকে সরিয়ে দেবে তা আমি আগে থেকেই জানতাম। আবেগের উত্তেজনায় বাষ্পাচ্ছন্ন হয়ে আসে মাহমুদের গলার স্বর। সুলতানাকে আমি বাঁচাতে পারলাম না।
এই ভয় আমি আগেই পেয়েছিলাম। আপনি দয়া করে থামুন মাহমুদ সাহেব। শহীদ বাধা দেয়। এটা যে খুন তা আপনাকে কে বলল? এটা আত্মহত্যা হতে পারে। আত্মহত্যা? অসম্ভব। সুলতানা আত্মহত্যা করতেই পারে না। আমি জানি এ কার কাজ। মাহমুদ হিংস্র দৃষ্টিতে তাকায় ডক্টর চৌধুরীর দিকে। বলে, আমি আপনাকে এমনি ছেড়ে দেব ভাববেন না ডাক্তার। প্রতিশোধ কি করে নিতে হয় তা আমি জানি। আমার হাত থেকে আপনার নিস্তার নেই। ভয়ে ফ্যাকাশে দেখায় ডক্টর চৌধুরীর চোখ মুখ। শহীদের দিকে তাকিয়ে বলে, আই এম ইন ডেঞ্জার মিস্টার শহীদ। আমি বিপদগ্রস্ত। দয়া করে আমার সিকিউরিটির ব্যবস্থা করুন, নতুবা দ্যাট ফেলো। মাহমুদকে দেখিয়ে বললেন ডক্টর চৌধুরী, হি ইজ এ মার্ডারার। দেখেও চিনতে পারছেন না? হ্যাঁ, খুন আমি অনেক করেছি বৈকি। আর একটা করব। ওয়ান মোর কিল অ্যান্ড মাইন্ড ইট। দ্যাটস ইউ। মাহমুদ উন্মুক্তের মতো অট্টহাস্য করে ওঠে। শহীদের ইঙ্গিতে ডক্টর চৌধুরীকে সরিয়ে ফেলা হয় ঘর থেকে। মাহমুদের পিছনে গিয়ে দাঁড়ায় সশস্ত্র একজন পুলিশের জমাদার। মাহমুদ হঠাৎ কান্নায় ভেঙে পড়ে বলে, হায় আল্লাহ, এও আমাকে দেখতে হলো। সুলতানা আমাকে মানিকপুর ছেড়ে চলে যেতে কতবার কাকুতি মিনতি করেছে, আমি শুনিনি। শহীদ মৃদু কণ্ঠে বলে, মিস্টার শিকদার, আপনার প্রয়োজনীয় তদন্ত শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিতে পারেন। আপনি স্যার? আমার যা দেখার দেখেছি। শহীদ অবজ্ঞার সঙ্গে বলে, এটা একেবারে যাকে বলে ক্লিয়ার কেস অফ সুইসাইড, আত্মহত্যা। একটা সূক্ষ্ম হাসি তার ঠোঁটে বেখায়িত হয়েই পরক্ষণে নিভে যায়। হোটেলে ফিরতে 12:30 বেজে যায়। রিসিপশনে দেখা হয় আইনুল হকের সঙ্গে। চিন্তাকীর্ণ মুখ। তার বয়স যেন 10 বছর বেড়ে গেছে দিনে দিনেই। শহীদ ও কামালের খাবার তদারক করতে আসে নিজেই। হোটেলে স্পেশাল যত্ন আত্মীর ব্যবস্থা হয়েছে শহীদ ও কামালের জন্যে। কারণটা বুঝতে অবশ্য কষ্ট হয় না শহীদের। ম্যানেজার আইনুল হক বলে, খাবার দাবার কেমন হচ্ছে স্যার? খুবই ভালো, কামাল মন্তব্য করে। যত্ন আত্মীর চেষ্টা তো সবসময় করি স্যার। ম্যানেজার হক সাহেব বিষণ্ণ মুখে মাথা নাড়ে। ভেবেছিলাম যতদিন বেঁচে আছি মানিকপুরের হোটেল তাজ ছেড়ে কোথাও যাব না। এটাকে একটা প্রথম শ্রেণীর হোটেলে তৈরি করে যাব। কিন্তু সবই হলো কপাল স্যার। ওদের তখন খাওয়া শেষ হয়েছে। বিয়ারা টেবিল থেকে বাসনপত্র ওঠাচ্ছে। শহীদ বলে, কেন, কি হলো হক সাহেব? মানিকপুরে যা শুরু হয়েছে তারপর কেউ এখানে থাকতে সাহস করে স্যার? এই তো মিসেস চৌধুরীর খুনের কথা শুনেই আমাদের 5 জন কর্মচারী রেজিগনেশন সাবমিট করেছে। ওরা আর ভুতুরে জায়গায় থাকতে সাহস পাচ্ছে না। ওদের শুধু দোষ দিয়ে লাভ কি স্যার? আমার নিজের অবস্থাও তো ওদেরই মতো। কোনো রকমে চার্জ বুঝিয়ে দিয়ে এখান থেকে সরে পড়তে পারলে বাঁচি স্যার। ম্যানেজার হক সাহেব দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলে, কি সোনার জায়গা ছিল মানিকপুর, আর এই কদিনে কি সব কাণ্ড হয়ে গেল স্যার। এখানে যা খুশি ঘটে যেতে পারে, কিছু বিশেষ নেই। হক সাহেব চলে যায়। কামাল কেন যেন হাসে। শহীদ খাওয়ার পর প্রথম সিগারেটটা ধরিয়েছে। চুপচাপ সিগারেট টানছে আর কি যেন ভাবছে। কামাল, শহীদ ডাক দেয়, বল, তোর নাটকের অভিজ্ঞতা আছে? একেবারে নেই বলা যায় না। সিরাজউদ্দৌলা নাটকে একবার আমাকে দৌবারিকের পাঠ দেওয়ার কথা ছিল, পরে অবশ্য চান্স পাইনি। শহীদ হাসে। এরকম আনকোড়া নতুন মানুষই আমি চেয়েছিলাম। কামাল, মানিকপুরের এই নাটকে তোর রোল হলো পরিচালকের, আমি স্মারক, প্রম্পটার। মানে? মানে পরে বুঝিয়ে বলছি। এখন একটা নিমন্ত্রণপত্র ড্রাফট করে ফেলতো। লিখবি, তুই অর্থাৎ কামাল আহমেদ অমুক দিন বিকেল 5টায় হোটেল তাজের হলঘরে একটা টি পার্টিতে অমুকের সহৃদয় উপস্থিতি প্রার্থনা করছিস। টি পার্টি দেওয়ার উদ্দেশ্য সামাজিকতা করা। আসল উদ্দেশ্যের কথা না বললেও চলবে আশা করি। নিমন্ত্রণ যাদের যাদের দিবি
তারা সবাই আমাদের পরিচিত। তারা হলেন মাহমুদ সাহেব, ডক্টর চৌধুরী, রাবেয়া সৈয়দ, মর্জিনা বানু, সাহেলি, রবিউল্লাহ, বেগম রশিদ, চৌধুরী রশিদ ও শিকদার সাহেব। দুর্ভাগ্যক্রমে সুলতানা পারভিন এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে। সুলতানা পারভিনের প্রসঙ্গে একটু আগের মর্মন্তুদ ঘটনাটাই ভেসে ওঠে কামালের মানস চোখে। বেচারি সুলতানা পারভিন রূপ, যৌবন, প্রভূত ঐশ্বর্য থাকা সত্ত্বেও দুর্ভাগ্যের হাতে মার খেয়েছে নিদারুণভাবে। কামাল বলল, আচ্ছা, সুলতানা পারভিন কি আত্মহত্যা করেছে বলেই তোর ধারণা? নিশ্চয় না। সুলতানা পারভিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শি ইজ মার্ডার্ড। বলিস কি? তখন যে তুই বললি সুলতানা পারভিন আত্মহত্যা করেছে, বলার একটা কারণ ছিল নিশ্চয়ই। কথাটা একজনকে ধোঁকা দেওয়ার জন্য বলেছিলাম। সে তোর ধোঁকাবাজিতে পড়েছে? হ্যাঁ, পড়েছে বলেই টি পার্টির নাম করে একটা এক অঙ্কের নাটক জমাচ্ছি হোটেল তাজে। নতুবা আজ রাতে তাকে কিছুতেই ছেড়ে দেয়া যেত না। কই, তুই নিমন্ত্রণপত্র ড্রাফট করছিস? এই তো করছি। তারিখটা কবে দেব? শহীদ নতুন একটা সিগারেট ধরিয়ে বলে, পরে বলবো। দু বন্ধুর মধ্যে বিশেষ আর কোনো কথা হয় না। ঘুম কাতুরে কামাল কিছুক্ষণের মধ্যেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন চা খেয়ে দুজনেই গেল চৌধুরী কুটিরে। বাড়িটা খা খা করছে যেন। মাহমুদ এসে অভ্যর্থনা জানায় দোরগোড়ায়, কিন্তু তার অভ্যর্থনায় কোনো প্রাণ নেই। মাহমুদের চোখ দুটি লাল, মুখে স্থির কাঠিন্য। শহীদ বলে, আজ রাতের বেলা ঘুমননি মাহমুদ সাহেব? বুঝতেই পারছেন। ম্লান হাসে মাহমুদ। তারপর অনেকটা সংযত ভাষায় বলে, কাল রাতের বেলা উত্তেজনাবশত কোনো অন্যায় ব্যবহার করে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করছি মিস্টার শহীদ। অন্যায় ব্যবহার আপনি করেননি মাহমুদ সাহেব। যা করেছেন তা খানিকটা আবেগপ্রবণ হলেও আপনার পক্ষে অস্বাভাবিক ছিল না। তা যাকে, আপনার নেক্সট প্রোগ্রাম কি হচ্ছে মাহমুদ সাহেব? দেখি। ম্লান হাসে মাহমুদ। কামাল অবাক হয়েছিল মাহমুদের ব্যবহারে। দুই রাতে এমন জটিল স্বভাবের খ্যাপাটে আর জেদি লোকটা কেমন যেন বদলে গেছে। কিন্তু সে আরো বেশি অবাক হয় শহীদের আচরণে। শহীদ পুরো দুদিন কাটিয়ে দিল প্রায় বসে বসেই। দিনের বেলা হয় ঘুরে বেড়ায়, নয় হোটেলের ম্যানেজার আইনুল হকের সঙ্গে গল্প করে। এর মধ্যে সে একবার বেগম রশিদের বাড়ি গিয়েছিল কামালকে সাথে নিয়ে। বেগম রশিদ রীতিমতো ভয় পেয়ে গেছে। বলে, মানিকপুরের কাণ্ড কারখানা দেখে শুনে সবাই ভরকে গেছে। কামাল সাহেব, হাসান মাওলা খুন হলো, মেজর সাহেব নিখোঁজ, সুলতানা পারভিনও গেছে। এবারে কার পালা কে জানে। মৃদু হেসে শহীদ বলে, ভরকে যাওয়া স্বাভাবিক। মূল ঘটনার সঙ্গে তো আপনাদেরও সম্পর্ক আছে। কি বললেন? আমাদেরও সম্পর্ক আছে? আপনাদের মানে রশিদ সাহেবের? কি, রশিদ সাহেব সম্পর্ক নেই? রশিদ সাহেব ক্রুদ্ধ স্বরে বললেন, আপনারা যা খুশি বলতে পারেন, আমি ভয় পাই না। ভয় কেই বা পেয়েছে? কেউ কেউ ভান করেছে বটে, কিন্তু তাতে লাভ হয়নি কিছু। সবাই আসল ব্যাপার ঠিক বোঝে। মিস্টার শহীদ, রশিদ সাহেব তিক্ত কণ্ঠে বলে, আপনারা তো এ ব্যাপারে তদন্ত করছেন। আসল ব্যাপারটা কি হেয়ালি না করে বুঝিয়ে বলতে পারেন? যথাসময়ে তা বলা হবে রশিদ সাহেব। এ ব্যাপারে আপনার ভূমিকাটুকু শুদ্ধ, চিন্তা করবেন না। মাহমুদের ওখান থেকে ফেরার পথে কামাল বলল, আইনুল হক বা বেগম রশিদের কথাগুলি একেবারে উপেক্ষা করা যায় না শহীদ। হাসান মাওলা ও সুলতানা পারভিনের হত্যার রহস্য ক্রমেই জটিল হয়ে দাঁড়াচ্ছে সকলের কাছে। তা বটে, শহীদ স্বীকার করে। বলে, টি পার্টির আয়োজন ঠিক আছে তোর? বিলকুল ঠিক আছে। নিমন্ত্রণপত্র টাইপ করিয়ে রেখেছি, শুধু সেখানে তারিখটা বসাতে হবে। কথা বলতে বলতে রিকশা হোটেলের গেটে এসে থামে। কামাল গাড়ি ভাড়া মিটিয়ে দেয়। গেট পার হয়ে বাগানের সুরকি ঢালা পথ দিয়ে যেতে যেতে শহীদ বলে, আমি যে কারণে নিশ্চেষ্ট হয়ে অপেক্ষা করছিলাম তা মিটে গেছে কামাল। গতকাল সন্ধ্যার দিকে আমি ব্যাংক আর পোস্টমর্টেম রিপোর্ট এবং সেই সাথে দুটো পার্সেল পেয়ে গেছি। তুই কাল বিকেল 5টার দিকে টি পার্টির আয়োজন কর। নাটকীয় আবেদনটুকু থাকতে থাকতে নাটকটা শেষ হোক।
আগামীকাল বিকেল 5টায়? হ্যাঁ। রিসিপশনে ঢুকলো ওরা। থমকে দাঁড়ালো দুজনেই। শহীদ একটু হাসলো। রিসিপশনে অপেক্ষা করছেন রাবেয়া সৈয়দ। মিস্টার শহীদ, আপনার সঙ্গে নির্জনে আমি দু একটা কথা বলতে চাই। আপনি জানেন মিসেস চৌধুরী, আমি এজন্যে বহু আগে থেকেই তৈরি হয়েছিলাম। পাশের গেস্ট রুমে রাবেয়া সৈয়দকে পথ দেখিয়ে নিয়ে যায় শহীদ। কামাল বারান্দা পার হয়ে নিজের ঘরে আসে। উত্তরের খোলা জানালা দিয়ে বাইরের উন্মুক্ত রাজা সাহেবের মাঠ দেখা যায়। বিশাল এই মাঠ ঢালু হয়ে হারিয়ে গেছে দিগন্ত জোড়া আকাশে নীলে। দু একটা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশে। বহুদূরে ত্রিভুজের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে পীরগঞ্জের টিলা। বেশ কিছুক্ষণ পর কামালের ডাক আসে। গেস্ট রুমে ঢুকে কামাল খানিকটা অস্বস্তি বোধ করল। রাবেয়া সৈয়দের কথা বোধ হয় এখনো শেষ হয়নি। রাবেয়া সৈয়দ বলছিলেন, আপনি কদ্দুর আমাকে বিশ্বাস করলেন জানি না মিস্টার শহীদ, কিন্তু দেখুন, এখানে বিশ্বাসের প্রশ্ন একেবারেই অর্থহীন মিসেস চৌধুরী। যা সত্যি তা আপনিও যেমন জানেন, আমিও তেমনই জানি। আমার কথা স্পষ্টই আপনাকে বলে দিয়েছি। মিনতি ঝরে পড়ল রাবেয়া সৈয়দের কণ্ঠস্বরে। আমাকে বাঁচিয়ে দেবেন এই আশা নিয়েই এসেছিলাম মিস্টার শহীদ। দোহাই আপনার, আর একবার ভেবে দেখুন। তাতে কিছু লাভ নেই মিসেস চৌধুরী। কর্মফলের শাস্তি যেটুকু আপনার পাওনা তা তো আপনাকে ভোগ করতেই হবে। আমি বাঁচিয়ে দেবার কে? আচ্ছা মিসেস চৌধুরী, কামাল সাহেব আপনার সঙ্গে একটু কথা বলবেন। শহীদের ইঙ্গিত কামাল বুঝল। সে বলল, আমার কথা যৎসামান্য। আমরা শিগগিরই মানিকপুর থেকে চলে যাব। আগামীকাল বিকেল 5টায় হোটেল তাজে সামান্য চায়ের আয়োজন করেছি। আশা করি ডাক্তার চৌধুরী ও আপনি দুজনেই দয়া করে আসবেন। নিশ্চয়ই আসব। পরিহাসের সুরে শহীদ বলে, আমাদের ব্যবস্থাপনা প্রায় নিখুঁত বলতে পারেন। মৌখিক দাওয়াত দেয়া হয়েছে, নিমন্ত্রণ পত্র পাঠানো হবে যথাসময়। শুষ্ক কণ্ঠে রাবেয়া সৈয়দ বলেন, ধন্যবাদ, তাহলে উঠি এখন। আসুন, কালই আবার দেখা হচ্ছে আমাদের। বিদায় নিয়ে চলে যান রাবেয়া সৈয়দ। শহীদ কিছুক্ষণ তার গমন পথের দিকে তাকিয়ে থাকে, ম্লান হাসে। ইনি তাহলে সব স্বীকার করেছেন? হ্যাঁ। অর্থই তাহলে সকল অনর্থের মূল? অর্থ এবং মিথ্যে, সম্মানবোধ। কথা বলতে বলতে উঠে দাঁড়ায় শহীদ। কামাল বলে, উঠছিস যে, কোথায় যাবি? কামালের বৈঠকে দুজন মাননীয় অতিথি আসবেন বলে কথা দিয়েছিলেন। তাদের টেলিফোনে কন্ট্যাক্ট করতে যাচ্ছি। মাননীয় অতিথিকে? একজন এসডিপি ও মিস্টার নুরুল আলম পিএসপি, আরেকজন মিস্টার সিম্পসন। নাটকের অভিনয়ক্ষণ তাহলে প্রায় সমাগত? কামাল মৃদু হাসে। শহীদ বলে, হ্যাঁ, মনে রাখিস নাটকের ভূমিকা সারার পালা তোর। বেশ আটঘাট বেঁধে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো বন্ধু। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, এটা জনসভাও নয়, বিচিত্রা অনুষ্ঠানও নয়, অথচ এই দেখুন সাধারণ ঘরোয়া পরিবেশে কথা বলতে গিয়ে ঘেমে উঠছি। কথা জড়িয়ে আসছে, গলা শুকিয়ে আসছে বারবার। কামাল একটু হাসে, বলে, উপায় নেই। হাসান মাওলার মৃত্যুকে কেন্দ্র করে যে রহস্য দানা বেঁধে উঠেছে এবং মেজর বদরুদ্দিনের নিখোঁজ ও মিসেস সুলতানা পারভিনের হত্যাকাণ্ডের ভিতর দিয়ে যে রহস্য জটিলতার হয়েছে, সেই রহস্য আমাকে খুলে বলতেই হবে। মাহমুদ তিক্ত গলায় বলে, অথচ এটা ছিল চায়ের দাওয়াত, ভূতের গল্প জমাবার আসর নয়। সাজানো হলঘরে সজ্জিত বেশে সবাই বসে আছে নিস্তব্ধভাবে। বাদিকে বসেছে রবিউল্লাহ, আইনুল হক, সাহেলি ও মর্জিনা বানু। ডান পাশে আছেন ডক্টর চৌধুরী, রাবেয়া সৈয়দ ও মানিকপুরের বিশিষ্ট উকিল রামপ্রসাদ কুণ্ডু। মাঝামাঝি জায়গায় বসে আছেন বিশিষ্ট অতিথি মিস্টার নুরুল আলম পিএসপি। তারই পাশের চেয়ারে বসেছে মাহমুদ। মাহমুদের পাশে বসেছে বেগম রশিদ ও চৌধুরী রশিদ। সুমুখের জায়গাটা মঞ্চ মতো করা হয়েছে। সেখানে পাশাপাশি দুটি চেয়ারে বসে আছে শহীদ ও শমশের শিকদার।
কামাল দাঁড়িয়ে আছে টেবিলের কোণা ধরে। প্রথম দৃষ্টিতে লক্ষণীয় না হলেও বুঝতে অসুবিধা হয় না যে হলঘরের দুটো দরজার মুখেই যথেষ্ট সংখ্যক পুলিশ পাহারার ব্যবস্থা হয়েছে। পশ্চিম দিকের দরজার মুখে বেয়ারার পোশাক পরে দাঁড়িয়ে মুন্সিজি ও মতিন। মিস্টার সিম্পসনকে কোথাও দেখা যাচ্ছে না। মাহমুদের কথায় মৃদু হাসল কামাল। বলল, চায়ের দাওয়াতে ডেকে এনে রহস্যোপন্যাস শুনতে হচ্ছে বলে আমি আন্তরিক দুঃখিত মিস্টার মাহমুদ, কিন্তু আমার বন্ধু শহীদ খানের কাছ থেকে গল্পটা শুনুন, আশা করি খারাপ লাগবে না। কামাল বসে পড়ে। উঠে দাঁড়ায় শহীদ। বলে, হাসান মাওলার মৃত্যু থেকেই গল্পটা শুরু করা যাক। আগের কথা আপনারা আশা করি জানেন। নিঃসন্তান বিপত্নিক বৃদ্ধ চৌধুরী আলী নকিব রূপ ও লালসার মোহে অন্ধ হয়ে হঠাৎ বিয়ে করে বসলেন লাহোরের খ্যাতনামী বাঙালি অভিনেত্রী সুলতানা পারভিনকে। তার নামে লিখে দিলেন বার্ষিক ৫৬ লক্ষ টাকা আয়ের সম্পত্তি। ফলে চৌধুরী আলী নকিবের সম্পত্তির আগের ওয়ারিশনারা সম্পত্তির অধিকার হতে বঞ্চিত হয়। তারা অর্থাৎ আগের ওয়ারিশনেরা নানাভাবে সম্পত্তির উপর তাদের অধিকার প্রমাণ করার চেষ্টা করল, কিন্তু আইনত তা গ্রাহ্য হবে না বুঝেই বুদ্ধিমানের মতো তারা সে চেষ্টা থেকে বিরত হলো। ইতিমধ্যে আততায়ীর হাতে চৌধুরী আলী নকিব খুন হলেন নাভানা ক্লাবে। মিসেস সুলতানা পারভিন ও তার বড় ভাই মাহমুদ যখন চৌধুরী আলী নকিবের সম্পত্তি অধিকার করে রীতিমতো তা ভোগ করতে শুরু করেছে, তখনই হাসান মাওলা নামে একজনের আগমন ঘটল মানিকপুরে। হাসান মাওলা এসে উঠল এই হোটেল তাজে। যেদিন সে মানিকপুরে আসে সেদিনই বিকেলবেলা মাহমুদ সাহেব একটা চিঠি পেল হাসান মাওলার কাছ থেকে। চিঠিতে হাসান মাওলা দাবি করে সে মিসেস সুলতানা পারভিনের প্রথম স্বামী তৈমুর মির্ধার ঘনিষ্ঠ বন্ধু। মাহমুদের সঙ্গে দেখা হবার পর সে জানায় তৈমুর মির্ধা এখনো জীবিত আছে। বলতে গেলে সেই তাকে পাঠিয়েছে মিসেস সুলতানা পারভিনের কাছে। তৈমুর মির্ধার জীবিত থাকা অবস্থায় চৌধুরী আলী নকিবের সঙ্গে সুলতানা পারভিনের বিয়ে কখনো বৈধ হতে পারে না। তা যদি না হয় তাহলে সুলতানা পারভিন চৌধুরী আলী নকিবের বার্ষিক ৫৬ লক্ষ টাকার সম্পত্তির ওয়ারিশান হয় কিভাবে? আইনত তা অসম্ভব। ধুরন্ধর হাসান মাওলা জানালো, বেআইনি ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে চাইলে তারও উপায় আছে। সেটা হলো ১.৫ লাখ টাকা দিয়ে তার এবং তৈমুর মির্ধার মুখ বন্ধ করে দেয়া। মাহমুদ প্রথমে হাসান মাওলাকে অগ্রাহ্য করতে চাইল, মিথ্যে বলে উড়িয়ে দিল তার কথা, শাস্তির ভয় দেখালো তাকে। কিন্তু হাসান মাওলা গভীর পানির মাছ। মাহমুদ বুঝল তাকে ভয় দেখিয়ে কোনো ফায়দা নেই। নিখোঁজ তৈমুর মির্ধা একদিনে সত্যি সত্যি ফিরে এলে কি হবে এই আশঙ্কায় অনিচ্ছা সত্ত্বেও মাহমুদ ১ লক্ষ টাকা দিতে স্বীকার করল হাসান মাওলাকে। কথা হলো টাকাটা নিয়ে তৈমুর মির্ধা বা হাসান মাওলা কেউ আর কোনোদিন এ মুখ হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় টাকা দেওয়ার তারিখ ধার্য হলো। শহীদ তাকায় মাহমুদের দিকে। বলে, ঠিক না মাহমুদ সাহেব? হ্যাঁ, বর্ণে বর্ণে ঠিক। সেই দিনের সন্ধ্যাবেলা, সময় অনুমান সোয়া ৭টায় এক অজ্ঞাত আততায়ীর হাতে হাসান মাওলা খুন হয়েছে বলে সবাই জানতে পারল। শমশের শিকদার উঠে দাঁড়িয়ে বলল, এ স্থলে বোধহয় বলা দরকার যে থানা থেকে এই খুনের ব্যাপারে যা তদন্ত হয়েছে তাতে আমরা। বলুন বলুন, থামলেন কেন? প্রবীণ উকিল রামপ্রসাদ কুণ্ডু আবেদন জানান। আমরা, শমশের শিকদার বলতে শুরু করে, এই ব্যাপারে চৌধুরী আলী নকিবের সম্পত্তির উত্তরাধিকারিণী হিসেবে সুলতানা পারভিনের ভাই মাহমুদকে অভিযুক্ত বলে মনে করি। উপস্থিত সকলের মধ্যেই একটা গুঞ্জন শোনা গেল। মাহমুদের চোখ মুখ রাগে উত্তেজনায় ভয়ঙ্কর দেখায়, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করে শমশের শিকদার বলে যায়, এটা অত্যন্ত স্পষ্ট ব্যাপার যে হাসান মাওলাকে মাহমুদ সাহেবই খুন করেছেন। এক হতে পারে হাসান মাওলাই সুলতানা পারভিনের প্রথম স্বামী তৈমুর মির্ধা। তা যদি হয় তাহলে আলী নকিবের সম্পত্তি রক্ষা করার জন্য
হাসান মাওলাকে খুন করায় মাহমুদ সাহেবের পক্ষে স্বাভাবিক। আরেক হতে পারে হাসান মাওলা ব্ল্যাকমেলিং করছিল মাহমুদ সাহেবকে 1 লক্ষ টাকা দেবার হাত থেকে বাঁচবার জন্য, অথবা একটা ব্ল্যাকমেলার শত্রুকে চিরতরে সরিয়ে দেবার জন্যে হাসান মাওলাকে মাহমুদ সাহেব খুন করেছেন। জঘন্য মিথ্যা কথা! মাহমুদ চেঁচিয়ে ওঠে। আমি এদের বিরুদ্ধে মানহানির কেস করব। বিনা প্রমাণে বিনা প্রমাণে নয় মাহমুদ সাহেব। হোটেল তাজের কেয়ারটেকার মুন্সিজি সন্ধ্যে 7:30টায় আপনাকে হাসান মাওলার ঘর থেকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখেছে। আপনার বিরুদ্ধে দ্বিতীয় ইংরেজি সাক্ষী এম খোদাই করা এই সিগারেট লাইটার। এটা মৃত হাসান মাওলার ঘরেই পাওয়া গেছে। এটা যে আপনার এই সিগারেট লাইটার তা আপনি নিজে আমাদের কাছে স্বীকার করেছেন। রবিউল্লাহর মুখে মৃদু হাসি ফুটে ওঠে। মর্জিনা বানু তো আনন্দে প্রায় আটখানা। চৌধুরী পরিবারের সকলকেই আনন্দিত মনে হলো এক ডক্টর চৌধুরী ছাড়া। ডক্টর চৌধুরী গম্ভীর বিষণ্ণ মুখে বসে আছেন। এইভাবে এখানে আমাদের ডেকে এনে অপমান করার কি উদ্দেশ্য থাকতে পারে আপনাদের, মিস্টার কামাল? দাঁড়িয়ে উঠে তীব্র ভাষায় প্রতিবাদ জানায় মাহমুদ। কামাল বলে, আপনার আপত্তির কারণ অর্থহীন মাহমুদ সাহেব। দয়া করে মনে রাখবেন, টি পার্টিতে আসা না আসা আপনাদের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল না। ভদ্রতা করে টি পার্টির উপলক্ষ তৈরি হয়েছে বটে, তবে আপনার জ্ঞাতার্থে বলে রাখি, ক্ষমতার দিক দিয়ে এই টি পার্টিকে প্রথম শ্রেণীর আদালতের বিশেষ মর্যাদা দিতে পারেন। সুতরাং এই টি পার্টিকে দয়া করে ভূতের গল্পের আসর মনে না করলে সেটা আপনারই মঙ্গলের কারণ হবে। মিস্টার নুরুল আলম মৃদু হাসছিলেন। মাহমুদের চিৎকার বন্ধ হয়ে গেল। অপরিচিত এক আক্রোশে তার চোখ মুখ জ্বলতে লাগল। শমশের শিকদার বলে, হাসান মাওলাকে মাহমুদই খুন করেছে, এই হলো আমার ধারণা। শহীদ উঠে দাঁড়ায়। সবারই দৃষ্টি পড়ে তার দিকে। শহীদের হাতে একটা চকচকে পিস্তল। সেই পিস্তলটা বের করে টেবিলের উপর রাখে। মৃদু হেসে বলে, এটা ঠিক যে একজন খুনি আমাদের মধ্যেই পরম নিশ্চিন্তে বসে আছেন, আর মনে মনে আমাদের বোকা ঠাউরিয়ে পরম অবজ্ঞার হাসি হাসছে। এই পিস্তলটা তার প্রতিরোধের জন্য তোলা রইল। শহীদ দুপা সামনে সরে আসে, বলে, হাসান মাওলার রহস্য সত্যি খুব জটিল। শমশের শিকদার এইমাত্র বলেছেন যে সন্ধ্যায় হাসান মাওলার মৃত্যু হয়, সেই সন্ধ্যায় হাসান মাওলার ঘর থেকে মাহমুদ সাহেবকে বেরোতে দেখা গেছে। মাহমুদ সাহেব নিজেও তা স্বীকার করেছেন এবং এখনো করবেন তা আশা করি। হ্যাঁ, গিয়েছিলাম। মাহমুদ অনেকটা শান্ত কণ্ঠে বলে, হাসান মাওলার সঙ্গে কথা হয় বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার মধ্যে তাকে টাকা দেব। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় সত্যি আমি নিজে হোটেল তাজে গিয়েছিলাম। হাসান মাওলার সঙ্গে আগেই কথা ছিল পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকব। তাই হোটেল তাজের রিসিপশন না হয়ে আমি হাসান মাওলার ঘরে গেলাম রাজা সাহেবের মাঠ হয়ে তার ঘরের পেছনের দরজা দিয়ে। গিয়ে দেখলাম হাসান মাওলা রক্তাক্ত দেখে মেঝেয় পড়ে গঙ্গাচ্ছে। আমি অবস্থা দেখে দেরি করিনি, তাড়াতাড়ি সটকে পড়েছিলাম। আমার মনে হয় আপনি ঠিক কথাই বলেছেন মাহমুদ সাহেব। সকলকে বিস্ময়ে বিমূঢ় করে দিয়ে শহীদ বলে ওঠে, বৃহস্পতিবার সন্ধ্যায় পেছনের দরজা দিয়ে মাহমুদ সাহেব ছাড়াও আরও 2 ব্যক্তি হাসান মাওলার ঘরে ঢুকেছিল। তাদেরকে আপনারা ভালো করে চেনেন। তাদের একজন হলো চৌধুরী রশিদ। রশিদ সাহেব গভীর লজ্জায় মাথা নিচু করে বসে থাকেন। আরেকজন? উদগ্র কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করেন প্রবীণ আইনজীবী রামপ্রসাদ কুণ্ডু। আমি শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো মিস্টার কুণ্ডু, শহীদ হাসি মুখে বলে। উত্তর দেবার আগে আমি আমার একটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনাদের 1 মিনিট বিরক্ত করব। ব্যাপারটা আর কিছু না, সামান্য একটা চুরি। সে ফিরে তাকায় পশ্চিমের দরজার দিকে, যেখানে মতিন, মুন্সিজি ও গারওয়ান খাসাব দাঁড়িয়ে আছে নিঃশব্দে। শহীদ ডাকল, মতিন। মতিন বোধহয় আগেই ব্যাপারটা আঁচ করেছিল। শহীদের ডাক শুনেই
সে হঠাৎ কি ভেবে ছুটে পালাতে গেল। দুজন পুলিশ তাকে ধরে নিয়ে এলো ঘরের মাঝখানে, শহীদের কাছে। মতিন ফোঁপাচ্ছিল, খোদার দোহাই লাগে হুজুর, আমাকে ছেড়ে দেন। আমি আর এমন কাজ করব না। যদি কন্ত মানিকপুর ছেড়ে চলে যাই। শহীদ বলল, তোমার কোনো ভয় নেই মতিন। আগে বলো যে জিনিসটা নিয়েছিলে সেটা তোমার কাছে আছে না বিক্রি করে দিয়েছ? আছে হুজুর। বলেন তো এখনই এনে দিই। হ্যাঁ, তাই দাও। মতিন ফোঁপাতে ফোঁপাতে দুজন পুলিশের পাহারাধীনে চলে যায়। শহীদ বলে, হাসান মাওলার মৃত্যুর রহস্য খুবই জটিল, তাতে কোনো সন্দেহ নেই। এই জটিলতা সৃষ্টি করার পেছনে যে ব্যক্তিটি আছে তার বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের উপর সত্যি কথা বলতে কি আমার যথেষ্ট শ্রদ্ধা জন্মেছে। তবে দুঃখ এই শেষ রক্ষা তাকে দিয়ে সম্ভব হলো না। সে লোকটা কে মিস্টার শহীদ? মর্জিনা বানু রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করেন। আমাদের মধ্যেই একজন। শহীদ মৃদু হাসে। চাপা গুঞ্জনে ভরে যায় ঘর। সবাই মুখ চাওয়াচাওয়ি করে। ডক্টর চৌধুরী মুখ নামিয়ে রাবেয়া সৈয়দকে কি যেন বলেন। রাবেয়া সৈয়দের চোখ মুখ ভয়ে রক্তশূন্য, ফ্যাকাশে দেখায়। রবিউল্লাহর চোখে মুখে উত্তেজনা পরিস্ফুট হয়। তার কপালে ডান পাশের শিরা দপদপ করতে থাকে। সাহেলি কেন যেন বারবার রশিদ সাহেবকে দেখছিল। রশিদ সাহেব সেই যে মাথা নিচু করেছেন আর মাথা তোলেননি। বেগম রশিদ রীতিমতো কাঁপছে ভয়ে ও আশঙ্কায়। আইনুল হক বারবার ঢোক গিলছে। শুধুমাত্র মাহমুদকে দেখা গেল স্থির ও শান্ত হয়ে বসে থাকতে। শহীদ যেন মনে মনে উপস্থিত সকলের উপর তার কথার বিচিত্র প্রতিক্রিয়া উপভোগ করছিল। এই সময় মতিন ফিরে এসে কাগজে জড়ানো কি একটা জিনিস দিল শহীদের হাতে। কাগজের মোড়ক খুলে জিনিসটা সকলকে বের করে দেখায় সে। সবাই দেখে শহীদের হাতে চকচক করছে ছোট একটা কালো রঙের সিগারেট লাইটার। এইটি আমার ব্যক্তিগত সম্পত্তি, শহীদ বলতে থাকে। এটি হাত বাক্সে রেখে মতিনকে ইচ্ছে করে হাত বাক্সে হাত দিতে দিয়েছিলাম। আমার ধারণা বিশেষ বিশেষ জিনিস চুরি করা কারো কারো বাতিকে দাঁড়িয়ে যায়। আমার চাকর গনি মিয়ার এইরকম একটা বাতিক ছিল নয়া পয়সা চুরি করার। মতিনের বাতিক হলো সিগারেট লাইটার চুরি করা। হাসান মাওলা মতিনকে চিঠি দিয়ে পাঠিয়েছিল মাহমুদ সাহেবের কাছে। চিঠি বিলি করার এক ফাঁকে মাহমুদ সাহেবের লাইটারটা সে সরিয়ে ফেলে। তাই না মতিন? মতিন বলে, জি হুজুর। এই লাইটারটা নিচের ড্রয়িং রুমের টিপায়ে রাখা ছিল। কালু যখন সাহেবকে খবর দিতে উপরে যায় তখন আমি সেটা লুকিয়ে ফেলি। এবং সেটা যথাসময়ে একজনের কাছে বিক্রি করে দিয়েছ তাই না? মতিন অধবদনে দাঁড়িয়ে থাকে। শহীদ সকলের দিকে তাকিয়ে বলে, মতিনের জন্য আমি দুঃখিত। মতিন ইচ্ছে করে এ কাজ করেনি। সিগারেট লাইটার চুরি প্রথমে ছিল শখের ব্যাপার, পরে সেটা অভ্যেস হয়ে দাঁড়ায়। এখন সেটা দাঁড়িয়েছে বাতিকে। শহীদ কামালের দিকে তাকায়। কামাল তার ইঙ্গিত বুঝতে পেরে উঠে দরজার কাছে চলে যায়। শহীদ বলে, মতিন যার কাছে এই সিগারেট লাইটার বিক্রি করে সেই লোকটাই হলো হাসান মাওলার মৃত্যু রহস্যের সবচেয়ে বড় গুটি। সেই হাসান মাওলার ঘরে প্রথম ঢুকেছিল। হাসান মাওলার মুমূর্ষু দেহের পাশে সেই মাহমুদের খোদাই করা সিগারেট লাইটার ও একটা টকটকে লাল গোলাপ ফুল রেখে আসে। উদ্দেশ্য হাসান মাওলার মৃত্যুর সন্দেহটা যাতে সরাসরি মাহমুদের উপর গিয়ে পড়ে। বেশ চমৎকার পরিকল্পনা, তাই না? এহেন পরিস্থিতির জন্যে কেউ যেন প্রস্তুত ছিল না। ডক্টর চৌধুরী বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছেন। রাবেয়া সৈয়দের চোখ মুখ ব্যথা বেদনা ও অপমানে নীল হয়ে আছে। রবিউল্লাহ উত্তেজনায় অস্থির হয়ে উঠেছে। সাহেলির মুখও বিবর্ণ। শহীদ গম্ভীর গলায় বলতে থাকে, এই লোকটা আমাদের মধ্যেই বসে আছে। তার প্রতিটি অভিব্যক্তি এখান থেকে আমি লক্ষ্য করছি। হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড ম্যান অফ মানিকপুর। মানিকপুরের চৌধুরী পরিবারের সবচেয়ে প্রতিভাশীল লোক। লোকটাকে জানেন? সবাই রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে। শহীদের টেবিলের উপর থেকে পিস্তলটা উঠিয়ে হাতে নেয়। তারপর এগিয়ে যায়
বাসারির চেয়ারগুলোর দিকে। তার নাম রবিউল্লাহ। শহীদ রবিউল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়। বিস্ময়ের ধকল কাটতে না কাটতে কামালের ইঙ্গিতে একজন পুলিশের হেফাজতে ঘরে ঢুকে মেজর বদরুদ্দিন। তড়াক করে লাফিয়ে ওঠে রবিউল্লাহ। ততক্ষণে হিংস্র উন্মত্ত হয়ে ওঠে সে। কণ্ঠে আক্রোশের ঘৃণা ছড়িয়ে বলে, হ্যাঁ, আমি হত্যা করেছি হাসান মাওলাকে। ওই খবর আর কারোর জানার কথা নয়। নিশ্চয়ই এটা মেজরের কাজ। আমি হাসান মাওলাকে খুন করেছি। আমি আরেকটা খুন করব। মেজরকে আমি নিজের হাতে খুন করব। বিশ্বাসঘাতক, পাজি, শয়তান। দুজন পুলিশ গিয়ে রবিউল্লাহর দুপাশে দাঁড়ায়। মেজর ম্লান হেসে বলে, আমি বিশ্বাসঘাতকতাই করেছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না রবিউল্লাহ। দুদিন আগে যে রাতে আমি পালিয়ে যাব বলে স্টেশনে যাই, সে রাতেই আমি পুলিশের হাতে ধরা পড়ি। শাট আপ, ইউ রাস্কাল! রবিউল্লাহ রাগে ক্ষুব্ধ বাঘের মতো গর্জনে ওঠে। তোমার শালা পরামর্শেই আজ আমার এই অবস্থা হয়েছে মেজর। খুনের দায় যদি আমাকে গ্রহণ করতে হয়, তাহলে তুমিও রক্ষা পাবে বলে ভেবো না। হ্যাঁ, আমিও দায়ী বৈকি। মেজর আস্তে আস্তে বলে, আমার অবস্থা খারাপ হয়ে পড়ায় আমি কিছু টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছিলাম। হঠাৎ একদিন শুনলাম মানিকপুরে কে এক হাসান মাওলা এসে হাজির হয়েছে। সে নিজেকে তৈমুর মির্জার বন্ধু বলে জাহির করে মাহমুদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। আপনি কার কাছ থেকে এই কথা শোনেন মেজর সাহেব? রবিউল্লাহর কাছেই। ঘটনাচক্রে রবিউল্লাহর সঙ্গে পরিচয় হয়। রবিউল্লাহ দূর সম্পর্কীয় হলেও আমার আত্মীয়। খবরটা শুনে আমি রবিউল্লাহকে হাসান মাওলার খোঁজ খবর নিতে পরামর্শ দিই। পরেরটুকু আমি জানি মেজর সাহেব, শহীদ বলে। আপনার কাছ থেকে পরামর্শ পেয়ে রবিউল্লাহ গিয়ে দেখা করে হাসান মাওলার সাথে। রবিউল্লাহ হাসান মাওলাকে একটা প্রস্তাবে বাধ্য করার চেষ্টা করে। ব্ল্যাকমেলারের উপর ব্ল্যাকমেলিং আর কি। প্রস্তাবটা হলো, হাসান মাওলা তৈমুর মির্জা বলে নিজেকে পরিচয় দেবে। আইনের দৃষ্টিতে তৈমুর মির্জা মৃত বটে, তবে সেটা মিথ্যে বলে প্রমাণ করা মেজর বদরুদ্দিনের পক্ষে অসুবিধা হবে না। কথা হয়, হাসান মাওলার এই প্রস্তাবে রাজি হলে রবিউল্লাহ কোর্টে গিয়ে চৌধুরী আলী নকিবের সম্পত্তির উপর সুলতানা পারভিনের মালিকানা চ্যালেঞ্জ করবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে হাসান মাওলা তাতে রাজি হয়নি। রবিউল্লাহ বুঝল কোনো কথাই শহীদের অজানা নেই। সে ধীরে ধীরে বলল, আমার নিজের কথা আমাকেই বলতে দিন মিস্টার শহীদ। ফাঁসিতে যেতে আমার এতটুকু দুঃখ নেই। উচ্চাকাঙ্ক্ষাই ছিল আমার জীবনের সবকিছু। সেই উচ্চাকাঙ্ক্ষার কোনো ভবিষ্যতই যখন রইল না, তখন চৌধুরী আলী নকিবের লক্ষ লক্ষ টাকার বদলে সামান্য এক টুকরো জমির মালিক হয়ে বেঁচে থেকে লাভ কি? আমি সব স্বীকার করছি। হাসান মাওলা তৈমুর মির্জা শাস্তে প্রথমে অস্বীকার করে বটে, কিন্তু ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সন্ধ্যার আগে তার সঙ্গে যখন রাজা সাহেবের মাঠে আমার দেখা হয়, সে তখন এই ব্যাপারে আমার সঙ্গে আলাপ করতে রাজি হয় এবং আমাকে পেছনের দরজা দিয়ে তার ঘরে নিয়ে যায়। আপনি নিশ্চয়ই হাসান মাওলাকে ভয় দেখিয়ে বলেছিলেন তার প্রস্তাবে রাজি না হলে ব্যাপারটা পুলিশকে জানাবেন। পুলিশের কথা বলিনি, তবে ব্যাপারটা ফাঁস করে দেবার ভয় দেখিয়েছিলাম। তারপর হাসান মাওলা আমাকে পেছনের দরজা দিয়ে তার ঘরে নিয়ে গেল এবং হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আমার তলপেটে বরাবর প্রচণ্ড লাথি লাগালো। আমি সতর্ক হয়ে যাওয়াতেই লাথিটা মিস হলো। বুঝলাম হাসান মাওলা আমাকে এই কারণেই ঘরে ডেকে এনেছে। রাগে অন্ধ হয়ে গেলাম। মুহূর্তে আমার একটা ঘুষি গিয়ে পড়ল হাসান মাওলার কপালে। ঘুষি খেয়ে হাসান মাওলা দাঁড়িয়ে রইল। হঠাৎ আশ্চর্য একটা কাণ্ড ঘটল। হাসান মাওলা থরথর করে কাঁপতে শুরু করলো। তার নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোতে লাগলো। হাসান মাওলা গো গো করে মাটিতে পড়ে গেল। তখন বুঝলাম এক ঘুষিতে অক্কা পেয়েছে হাসান মাওলা। কি করব ভাবছিলাম। হঠাৎ দুদিন আগে মতিনের কাছ থেকে কেনা সিগারেট লাইটারের কথা মনে পড়ল। লাইটারটা মাহমুদের তা আমি জানতাম।
লাইটারটা তখন আমার পকেটে। আর দ্বিরুক্তি না করে সেটা রেখে দিলাম হাসান মাওলার রক্তাক্ত দেহের পাশে। হ্যাঁ, ফুলটাও আমারই। ওটা আমি রাখিনি। ধস্তাধস্তিতে নিশ্চয়ই ফুলটা কোটের বাটন হোল থেকে পড়ে গিয়েছিল। হঠাৎ এক ফোঁটা গরম পানি গড়িয়ে পড়ল রবিউল্লাহর চোখ থেকে। বলল, ফুলটা সেদিন আমি একজনের কাছ থেকে উপহার পেয়েছিলাম। জানি এখন তার কথা ভাবার কোনো মানে হয় না। শহীদ মৃদু হাসে, বলে, রবিউল্লাহ সাহেব, যে আপনাকে ফুলটা উপহার দিয়েছিল তার মূল্য কি আপনার উচ্চাকাঙ্ক্ষার চেয়েও বেশি? রবিউল্লাহ চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি যা খুশি ঠাট্টা করতে পারেন মিস্টার শহীদ। আমি এখন ফাঁসির আসামি। আমার রাগ বা চোখের পানি দুইই সমান। সাহেলি মাথা নিচু করে বসে আছে। ক্ষোভে দুঃখে নিঃশব্দে অশ্রুপাত করছেন মর্জিনা বানু। রবিউল্লাহ হাসান মাওলাকে খুন করতে পারে এ তিনি কখনো ভাবতে পারেননি। শহীদ রবিউল্লাহর কাছ থেকে সরে গিয়ে দাঁড়ায় রাবেয়া সৈয়দের সামনে। মৃদু কণ্ঠে বলে, মিসেস চৌধুরী। বেদনার গ্লানিতে কালো রাবেয়া সৈয়দ আস্তে আস্তে বলেন, হ্যাঁ, আমি শাস্তির জন্য প্রস্তুত আছি শহীদ সাহেব। শহীদ বলে, আপনার শাস্তি অনেক আগেই হয়ে গেছে মিসেস চৌধুরী। এখন আমি আপনাকে মিথ্যে সম্মান আর অহমিকা বোধ থেকে মুক্তি দিতে চাই। শহীদের গলার স্বর গম্ভীর হয়ে ওঠে। বলে, একটা কথা আমি ইচ্ছে করেই এতক্ষণ গোপন রেখেছি। সাহেলির জন্য নিশ্চয়ই এটা সুসংবাদ। কথাটা হলো, রবিউল্লাহ হাসান মাওলাকে খুন করেনি। বিস্ময়ের প্রবল ছাপটা বয়ে গেল ঘরে। রবিউল্লাহ বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল শহীদের দিকে। মাহমুদ অস্ফুট গলায় বলে, মাই গড, এ কি ভেলকিবাজি শুরু হলো? ভেলকিবাজি বটে। শহীদ পিছনে সরে গিয়ে টেবিলের উপর রাখা দুটো পার্সেলের একটা টেনে নেয়। পার্সেল খুলে বের করে দুটো ছবি। ছবি দুটো সকলের চোখের সামনে তুলে ধরে বলে, এই দুটো ছবি আপনারা চিনতে পারবেন? খুব পারি, মাহমুদ জবাব দেয়। দুটো ছবির একটা হলো রাবেয়া সৈয়দের, আরেকটা হলো হাসান মাওলার। ঠিকই ধরেছেন আপনি, উৎফুল্ল কণ্ঠে বলে শহীদ। দেখুন তো এ দুটো ছবির চেহারায় মিল আছে কিনা। স্পষ্ট মিল আছে। মিস্টার নুরুল আলম পিএসপির চোখে মুখে মৃদু হাসি ফুটে ওঠে। তার সঙ্গী কোর্ট অফিসার মিস্টার শরীফ দৃষ্টি বিনিময় করেন এসডিপি ও নুরুল আলমের সঙ্গে। রামপ্রসাদ কুণ্ডু প্রায় চেঁচিয়ে বলেন, হ্যাঁ, স্পষ্ট মিল আছে দুটো ছবির চেহারায়। দুজনেরই লম্বা, বাঁকানো নাক, চোয়াল শক্ত, চোখ ভাসা ভাসা। কি আশ্চর্য! হাসান মাওলা কি তাহলে? হ্যাঁ, মিল থাকা স্বাভাবিক। কারণ এরা একই বংশের ছেলে মেয়ে, সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। রাবেয়া সৈয়দ উঠে দাঁড়ান। কিছুক্ষণ কোনো কথা বলতে পারেন না তিনি। বোধহয় অনেক কষ্টে নিজেকে সামলে নিতে চেষ্টা করলেন। ভাঙা গলায় বললেন, আমার কলঙ্কের কথা আমি নিজেই স্বীকার করছি সকলের কাছে। ঘটনাচক্রে আমার দ্বারা যা হয়েছে তাতে অনেক বড় শাস্তি আমার প্রাপ্য ছিল। হ্যাঁ, হাসান মাওলা আমারই ছোট ভাই, চাচাতো ছোট ভাই। ছোটবেলায় ও বাড়ি থেকে পালিয়ে নেপাল চলে যায়। দীর্ঘ 20 বছর পর সে ফিরে আসে। তাকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা হতো আমাদের, কারণ ও ছিল একজন দাগী ঠকবাজ আর জুয়ারি। ঘটনাচক্রে তারই সাহায্য নিয়েছিলাম আমি। সেইটুকু আমার লজ্জা আর কলঙ্কের কাহিনী। আপনারা জানেন, চৌধুরী আলী নকিব বেঁচে থাকাকালীন আমরা মানিক ভাই মোস্তাকের সঙ্গে গিয়ে দেখা করলাম ঢাকায়। তার সঙ্গে সালা পরামর্শ করে ঠিক হলো সে হাসান মাওলার ছদ্মবেশে মানিকপুর যাবে এবং তৈমুর মির্ধার নামে ব্ল্যাকমেলিং করবে মাহমুদকে। রাবেয়া সৈয়দ থামলেন, ছোট্ট নিঃশ্বাস ফেললেন, বললেন, মান অপমানের চেয়েও আমার কাছে তখন বড় হয়ে দেখা দিয়েছিল টাকা। প্রথম দিকে ভয়ে ভয়ে ছিলাম, সুলতানা যদি তৈমুর মির্ধা ভেবে মোস্তাক ওরফে হাসান মাওলার সঙ্গে দেখা করতে আসে তাহলেই তো ফাঁকিবাজি ধরা পড়ে যাবে।
কিন্তু আশ্চর্যের কথা, হাসান মাওলা ধরা তো পড়লই না, বরং উল্টো মাহমুদ তার ফাঁদে আটকা পড়ল। ঠিক হলো বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর সে টাকা নিয়ে আসবে হোটেলে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু গোল বাঁধালো রবিউল্লাহ আর মেজর বদরুদ্দিন। শহীদ বলল, আপনি একদিন গভীর রাতে বোরকা পরে হাসান মাওলার ঘরে গিয়েছিলেন, তাই না মিসেস চৌধুরী? জি। আর রাজা সাহেবের মাঠে আপনাকে নেয়ার জন্য জিপ নিয়ে অপেক্ষা করছিলেন ডক্টর চৌধুরী। রাজা সাহেবের মাঠ থেকে গভীর রাত্রে নীল আলোর সংকেত কি আপনারাই পাঠাতেন? আমরাই। সংকেত পেয়ে হাসান মাওলারূপী মোস্তাক আমাদের সঙ্গে দেখা করতে যেত। হুম। তারপর? বুধবার রাতে মোস্তাক রবিউল্লাহর কথা আমাদের জানায়। আমরা তার কোনো ঘোরপ্যাচে না গিয়ে বৃহস্পতিবার রাতে মাহমুদের কাছ থেকে ভালোই ভালোই টাকাটা নিয়ে তাকে সরে আসতেই উপদেশ দিই। তার পরের কথা আপনারা সকলেই জানেন। শহীদ বলে, হ্যাঁ, তার পরের কথা আমরা সবাই জানি। রবিউল্লাহর ভাষায় বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান মাওলা খুন হয় তার হাতে। এটা ভুল ব্যাপার। আমার বন্ধু কামাল হয়তো লক্ষ্য করে থাকবে যে আমি হাসান মাওলার ব্যাপারটা কখনো খুন বলে ধরিনি। একবার শুধু এক্কাগারের গারোয়ান খাসাবের কাছে বিশেষ উদ্দেশ্যবশত ব্যাপারটা খুন খারাপি বলে উল্লেখ করেছিলাম। আসলে ব্যাপারটা খুন খারাপি নয়। গোড়া থেকে এটাকে ভুল দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়েছে বলেই এই ভুল হলো। হাসান মাওলা আসলে অ্যাওর্টিক অ্যানিউরিজম নামে একটা জটিল রোগে মারা গেছে। রোগটা পিকিউলার, সন্দেহ নেই। যারা জবরদস্ত জোয়ান অথচ ওভার এক্সপোজার আর আন্ডার ফিডিং এর ফলে ভিতরে ভিতরে দুর্বল, অনেক সময় তারা এই রোগে আক্রান্ত হয়। কোনো আঘাত ছাড়াই অনেক সময় অত্যধিক উত্তেজনাবশত রোগীর নাক বা মুখ থেকে রক্তক্ষরণ হতে থাকে। এইভাবে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ক্ষরিত হয়ে যায়। রবিউল্লাহর যে খুশিটা এসে পড়েছিল হাসান মাওলার কপালে, তাতে হাসান মাওলা আঘাত পায় বটে। আঘাতটা সামলে নিয়ে প্রতিঘাত করতেও উদ্যত হয়েছিল সে। কিন্তু তার আগেই এই রোগের যা লক্ষণ, প্রবল হার্ট থ্রোবিং শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। এইভাবেই সে মারা যায়। আমার এই কথাগুলির প্রমাণস্বরূপ আমি হাসান মাওলার পোস্টমর্টেম উদ্ধৃত করতে পারি। শহীদ টেবিল থেকে পোস্টমর্টেম রিপোর্ট বের করে দেখায়। রিপোর্টে শহীদের কথার সত্যতাই প্রমাণিত হলো। রবিউল্লাহ এতক্ষণে যেন শহীদের একটু আগেকার ঠাট্টার মর্ম উপলব্ধি করতে পারে। পাহাড় প্রমাণ কৃতজ্ঞতা বিমূঢ় করে রাখল তাকে। সে হা করে তাকিয়ে রইল শহীদের দিকে। মর্জিনা বানু বারবার বিড়বিড় করে কি যেন পড়ছিলেন। বোধহয় সূরা পড়ছিলেন কৃতজ্ঞতায়। সাহেলির ঠোঁট কাঁপছিল আনন্দের অতিশয্যে, কিন্তু ডক্টর চৌধুরী তখনও গম্ভীর ও নিশ্চুপ। শহীদ একটু হাসে, বলে, নাটকের প্রথম অঙ্ক শেষ হলো, এবার দ্বিতীয় অঙ্কের পালা। একটা কথা আশা করি বুঝেছেন যে মতিন মুন্সিজি এবং আইনুল হক এরা সবাই রবিউল্লাহর দলের অত্যন্ত বিশ্বাসী লোক। প্রাণ গেলেও এরা কখনো রবিউল্লাহর বিরুদ্ধে যেতে পারত না। এজন্যই বলছিলাম রবিউল্লাহ হচ্ছে মানিকপুরের সবচেয়ে ক্ষমতাশালী লোক। আইনুল হক তারই নির্দেশে মেজর বদরুদ্দিনকে হোটেল থেকে রবিউল্লাহর ফার্মে সরিয়ে নিয়েছিল। কিন্তু রবিউল্লাহর কথা থাক, এবার মানিকপুর হত্যা রহস্যের প্রধান চরিত্র কে আসুন বের করা যাক। শহীদের চোখ মুখ গম্ভীর হয়ে যায়। সারা ঘরে একটা থমথমে ভাব বিরাজ করে। মিস্টার সিম্পসনকে হঠাৎ এই সময় দেখা যায় দরজার কাছে মুহূর্তের জন্য। রামপ্রসাদ কুণ্ডু নড়েচড়ে বসেন। মিস্টার নুরুল আলম পিএসপি তার সঙ্গী কোর্ট অফিসার মিস্টার শরীফের দিকে তাকালেন। মিস্টার শরীফ বসে বসে পা নাচাতে থাকেন। মাহমুদ ছটফট করে নিজের আসনে বসে। শহীদ বলে, দ্বিতীয় অঙ্কের নাটকের শুরুতে আমি প্রশ্ন করি, চৌধুরী আলীর নকিবের হত্যাকারীকে? আচ্ছা, থাকে প্রশ্ন। আসুন আমরা সুলতানা পারভিনের ব্যাপারটা খতিয়ে দেখি। এই যে দেখুন, আমার হাতে রয়েছে সুলতানা পারভিনের পোস্টমর্টেম রিপোর্ট।
শহীদ পোস্টমর্টেম রিপোর্ট পাঠ করে শোনায়। রিপোর্ট থেকে জানা গেল অতিরিক্ত মরফিয়া সেবনে সুলতানার মৃত্যু হয়েছে। এটা কি তাহলে আত্মহত্যা? মিস্টার রামপ্রসাদ কুণ্ডু প্রশ্ন করেন। না, এটা একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার। ঠান্ডা মাথায় সুলতানা পারভিনকে খুন করা হয়েছে। শহীদ ফিরে তাকায় ডক্টর চৌধুরীর দিকে, বলে, সুলতানা পারভিনকে ঘুমের জন্য মরফিয়া কে দিয়েছিল? আপনি? না, আমি দেইনি। সুলতানার সর্দি কাশির উপসর্গ ছিল। আমি এক ফাইল কোরেক্স প্রেসক্রাইব করেছিলাম। মিথ্যে কথা। মাহমুদ বাধা দিয়ে বলে ওঠে, সুলতানাকে আপনি অ্যাটেন্ড করতেন। মরফিয়া আপনারই দেওয়া। শহীদের হাতের চকচকে পিস্তলটা এইবার উদ্যত হয়ে ওঠে। সে মাহমুদের দিকে তাকিয়ে কঠোর গলায় বলে, দয়া করে হাতটা পকেট থেকে সরিয়ে আনুন মাহমুদ সাহেব। আপনি আমার পিস্তলটার লক্ষ্যস্থল একবারও বুঝতে পারেননি। পারলে ঠিক উপলব্ধি করতে পারতেন যে অনেকক্ষণ আগে থেকে পিস্তলটা আপনাকেই প্রতিরোধ করার জন্য উদ্যত করা হয়েছে, রবিউল্লাহকে নয়। মিস্টার শিকদার, এই নিন আপনার আসামি, সুলতানা পারভিনের হত্যাকারী আশেক মাহমুদ। ইঙ্গিত পেয়ে দারোগা শমশের শিকদার দুজন পুলিশ সহ এগিয়ে এসে হাতকড়া পরিয়ে দেয় মাহমুদের হাতে। মাহমুদ রাগে ক্ষিপ্ত হয়ে গর্জন করতে থাকে, অশ্লীল গালিগালাজ করতে থাকে শহীদ ও কামালকে। শহীদ গা করে না এসব কথায়। নিজের মনেই সে বলে, বাট হু ইজ দ্য মার্ডারার অফ চৌধুরী আলী নকিব? আলী নকিবকে কে হত্যা করেছে? ডক্টর চৌধুরী অনেকক্ষণ থেকে চুপ করে বসেছিলেন। তিনি বললেন, মাহমুদ তাহলে নিজের বোন সুলতানাকে খুন করেছে? আশ্চর্য। শহীদ বলে, তার চেয়েও বড় আশ্চর্যের কথা ডক্টর চৌধুরী, সুলতানা পারভিন আজ থেকে 3 মাস আগে মারা গেছেন। মারা গেছেন? আশ্চর্য। 2 দিন আগে যে মহিলা মারা গেলেন তিনি তাহলে কে? অসম্ভব, এ অসম্ভব। সুলতানা পারভিন 3 মাস আগে মারা যেতে পারেন না। যেতে পারেন। শহীদ মৃদু হাসে, বলে, আমি ঘটনাটা খুলে বলছি। চৌধুরী আলী নকিবের মৃত্যুর কিছুদিন পরেই ঢাকায় অভিনেত্রী সুলতানা পারভিনের মৃত্যু হয়। তার মৃত্যুর প্রমাণ আমার কাছেই আছে। এটি আমি সংগ্রহ করেছি ডেথ রেজিস্ট্রারি অফিসে গিয়ে। আমি আসলে গিয়েছিলাম তৈমুর মির্জার ডেথ রিপোর্ট সংগ্রহ করার ব্যাপারে ওই অফিসের সাহায্যের আশায়। রেজিস্ট্রারের কাছে করাচি হেড অফিসের কিছু কিছু ডেথ রিপোর্টের নকল ছিল, কিন্তু তৈমুর মির্জার ডেথ রিপোর্ট সেখানে পাওয়া গেল না। পাওয়া গেল সুলতানা পারভিন, স্বামীর নাম চৌধুরী আলী নকিব, মানিকপুরের ডেথ রিপোর্ট। অবাক হয়েছিলাম বলাই বাহুল্য। পরে ব্যাপারটা খোঁজ করে বের করেছি এবং তারপর আর অবাক হইনি। কি ব্যাপার ভেঙে বলুন। ব্যাপার আর কিছু না, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? ডক্টর চৌধুরী কিছুই বুঝতে পারেন না। শহীদ বলে, হ্যাঁ, বলতে পারেন ঘটনাচক্রে। চৌধুরী আলী নকিবের মৃত্যুর কিছুদিন পরেই বড় ভাই মাহমুদ সহ সুলতানা পারভিন ঢাকা আসে এবং মোটর অ্যাক্সিডেন্টে মারা যায়। মাহমুদ এই আকস্মিক মৃত্যুতে হতভম্ব হয়ে পড়ে। একে তো একমাত্র বোনের মৃত্যু, তার উপর লক্ষ লক্ষ টাকার সম্পত্তির মালিকানা নষ্ট। এই সময় আর একটা অ্যাক্সিডেন্ট তাকে রক্ষা করে। অ্যাক্সিডেন্ট? মাতৃসদনের নার্স বিধবা শাহের বানুর সঙ্গে সুলতানা পারভিনের চেহারার হুবহু মিলকে অ্যাক্সিডেন্ট নয় তো কি বলবো। শাহের বানুর গায়ের রং শ্যামলা ছিল, সুলতানার মতো ফর্সা ছিল না। আর সুলতানার তুলনায় সে কিছুটা রোগা, ছিপছিপে ছিল। কিন্তু কসমেটিকের কল্যাণে শ্যামা রংকে ফর্সা করা আজকাল এমন কি আর কঠিন কাজ। মাহমুদ লোভ দেখিয়ে শাহের বানুকে রাজি করিয়ে ফেলল। মানিকপুর ফিরে এলো সে সপ্তাহ 2 পর। সবাই জানল ঢাকা গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল সুলতানা পারভিন। কেউ আসল রহস্য ধরতে পারল না। এই রহস্য ভেদ করা কারো পক্ষে সম্ভব হতো না যদি মাহমুদ দুটো প্রকাণ্ড গলদ না রাখত। প্রথম গলদ, ডেথ রিপোর্টটা সে কোনো রকমে বানচাল করে আসেনি। দ্বিতীয় গলদ, শাহের বানু ওরফে সুলতানা পারভিনের চিঠিগুলি সে নষ্ট করার প্রয়োজনীয়তা বোধ করেনি।
আমি তদন্ত করতে গিয়ে বুকশেলফের কাছে মাতৃসদনের জনৈকা নার্সের চিঠি পাই। তাতে সে সুলতানাকে শাহের বানু বলে উল্লেখ করেছে। কৌতূহলী হয়ে আমি মাতৃসদনের কর্মকর্তাদের শাহের বানুর ফটো ও অন্যান্য তথ্যাদি পাঠাবার জন্য অনুরোধ করি। মাতৃসদন কর্তৃপক্ষ ফটো ও অন্যান্য তথ্য পাঠিয়েছেন। চিঠি এবং সেগুলো আমার সঙ্গেই আছে। শহীদ দ্বিতীয় পার্সেলটা বের করে দেখায়। বলে, এছাড়া আরও প্রমাণ আছে। মরফিয়া যে শিশিতে রাখা হয়েছিল সেই শিশি এবং গ্লাসে হাতের ছাপ পাওয়া গেছে। সেই ছাপ মাহমুদের হাতের। যথাসময় সেটা জানা যাবে। শহীদ একটু হাসে। বলে, ইদানিং শাহের বানু ওরফে সুলতানা পারভীন মানিকপুরের ঘটনাবলী দেখে ভীষণ ভড়কে গিয়েছিল। মাহমুদের উপর সে আর আস্থা রাখতে পারছিল না। মাহমুদ ভয় করছিল শাহের বানুই হয়তো পুলিশের কাছে গিয়ে সব ফাঁস করে দেবে, এবং এই ভয় একটুও অমূলক ছিল না। শাহের বানু আমাকে সব কথা বলবে বলে সময় নিয়েছিল, কিন্তু তার আগেই মাহমুদ তাকে সরিয়ে দিল পৃথিবী থেকে চিরজন্মের মতো। তাহলে মাহমুদ চৌধুরী আলী নকিবের সম্পত্তির মালিকানার আশা ত্যাগ করে ইদানিং অন্য প্ল্যান করছিল? হ্যাঁ, মানিকপুর থেকে ভেগে পড়ার সুযোগ খুঁজছিল সে। পাছে সুলতানার মৃত্যুর পর চৌধুরী আলী নকিবের সম্পত্তির অধিকার ছুটে যায়, এজন্যে ব্যাংক থেকে সে প্রচুর টাকা সরিয়ে রেখেছিল। আমার কাছে ব্যাংকের স্টেটমেন্ট আছে। ব্যাংকের স্টেটমেন্ট থেকে জানা যায় এই 5 দিনে মাহমুদ ব্যাংক থেকে মোট 2 কোটি টাকা উঠিয়ে রেখেছে। শহীদ শান্ত গলায় বলে, মাহমুদ সবই প্ল্যান মাফিক করেছিল। শাহের বানুর খুনের দায় ডক্টর চৌধুরীর ঘাড়ে চাপিয়ে ভেবেছিল মানিকপুর থেকে সটকে পড়বে। একেই বলে তীরে এসে তরি ডুবে যাওয়া। বাট হু মার্ডার চৌধুরী আলী নকিব? প্রশ্ন করেন রামপ্রসাদ কুণ্ডু। শহীদ কি বলতে চাচ্ছিল হঠাৎ এ সময় উঠে দাঁড়ান কোর্ট অফিসার মিস্টার শরীফ। বলেন, যদি অনুমতি করেন তবে আপনাদের এই নাটকের সাথে আরও কিছু নাটকীয় তথ্য যোগ করি। চৌধুরী আলী নকিবের খুনের তদন্তে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাকে গোপনে কয়েকটি তথ্য জানানো হয়েছে। শহীদ বলে, দয়া করে বলুন মিস্টার শরীফ। নাভানা ক্লাবে সেদিন চৌধুরী আলী নকিবকে অনুসরণ করে 2 ব্যক্তি। একজনের নাম কুয়াশা, দ্বিতীয় ব্যক্তি চৌধুরী আলী নকিবের সঙ্গে সঙ্গেই ছিল মাহমুদ। নতুন করে উত্তেজনা দেখা দিল ঘরের সমবেত শ্রোতৃয় মণ্ডলীর মধ্যে। মিস্টার শরীফ বলতে থাকেন, কুয়াশা হঠাৎ বাতি নিভিয়ে দিয়ে চৌধুরী আলী নকিবের বুক পকেট থেকে একটা নকশা ছিনিয়ে নেয়। মাহমুদ ঠিক এই সুযোগের সদ্ব্যবহার করে বসল। তার পিস্তল থেকে এক ঝলক অগ্নিবন্যা ছুটে গেল হতভম্ব চৌধুরী আলী নকিবের দিকে। পিস্তলটা মাহমুদ পাচার করে দিল সুলতানা পারভিনের হাতে। অভিনেত্রী সুলতানা পারভিনের আচরণে কেউ এ ঘটনার বিন্দুমাত্র ছায়া দেখতে পায়নি। এসব কিছুর প্রমাণপত্র আমার কাছে রয়েছে। আরও একটা কথা, মিস্টার শরীফ বলেন, কুয়াশা যখন নাভানা ক্লাব থেকে ছুটে পালিয়ে যাচ্ছিল তখন ঘটনাচক্রে তার সঙ্গে সাক্ষাৎ ঘটে আজকের এই রহস্যভেদের প্রধান নায়ক শহীদের সঙ্গে। তাই না শহীদ সাহেব? জি হ্যাঁ। শহীদ হাসে, তাকায় দরজার প্রান্তে দাঁড়ানো মিস্টার সিমসনের প্রায় অদৃশ্যমান মূর্তির দিকে। মিস্টার নুরুল আলম বলেন, এই সবই আমাদের কাছে আশ্চর্য ব্যাপার বলে মনে হচ্ছে মিস্টার শরীফ। এই সময় ঘরে ঢুকেন মিস্টার সিমসন। মুখে সাফল্যের হাসি। বলেন, ভদ্রমহিলা, ভদ্র মহোদয়গণ, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনারা যাকে বিখ্যাত দস্যু কুয়াশা বলে জানেন, সেই কুয়াশা ছদ্মবেশে বসে আছেন আপনাদেরই মধ্যে। কুয়াশা আর কেউ নয়, ছদ্মবেশধারী মিস্টার নুরুল আলমই কুয়াশা। আপ ফ্রেন্ড। মিস্টার সিমসন উদ্যত পিস্তল হাতে হাসি মুখে এগোতে থাকেন নুরুল আলমরূপী কুয়াশার দিকে। মিস্টার শরীফের মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠেই মিলিয়ে যায়। দরজার আশেপাশে তখন বেয়োনেটধারী পুলিশ আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কুয়াশা, তুমি আমাকে অনেক ভুগিয়েছ। মিস্টার সিমসন হাসতে হাসতে বললেন,
একটা চালে ভুল করেছ বলে আজ তোমাকে আমাদের হাতে ধরা পড়তে হলো। এতদিনে তোমাকে পেয়েছি। কুয়াশা কোনো কথা বলল না। ঘরের সবাই বিস্ময়ে হয়ে দাঁড়িয়ে আছে। বিখ্যাত দস্যু কুয়াশা, যার ভয়ে ধনীরা সন্ত্রস্ত, পাকিস্তান সরকার উত্ত্যক্ত, সেই প্রতিভাধর বৈজ্ঞানিক দস্যু কুয়াশা এই ঘরেই নিরীহ ভদ্রলোকের মতো বসে আছে। এটা কেউ বিশ্বাস করতে চাইল না। শহীদ বলে, কুয়াশা, সেদিন রাতে তোমার অহংকার ভেঙে দিয়েছিলাম। আশা করি আমাদের ক্ষমতা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ নেই। কুয়াশা কোনো কথা বলল না। মিস্টার সিম্পসন এবারে হুইসেল বাজিয়ে দরজার গোড়ায় দাঁড়ানো থানা থেকে আগত পুলিশ ফোর্সকে ঘরে প্রবেশ করার নির্দেশ দেন। কুয়াশার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। পুলিশ ফোর্সের 12 জন পুলিশ ভিতরে ঢোকে একে একে। কিছু বোঝার আগেই মিস্টার সিম্পসন আর শহীদের হাতে ধরা পিস্তল ছিটকে পড়ে দূরে। দারোগা শমশের শিকদার, শহীদ, কামাল আর সিম্পসনকে কর্ডন দিয়ে দাঁড়িয়ে পড়েছে সিপাইগুলো, হাতে তাদের উদ্ধত রাইফেল। কুয়াশা বলল, ডোন্ট মুভ, মিস্টার সিম্পসন। কুয়াশা সবকিছুর জন্যই সর্বদা প্রস্তুত হয়ে আসে। তাকে আশা করি ভবিষ্যতে আন্ডার এস্টিমেট করবেন না। হ্যাঁ, শুনুন, থানার কজন হাত পা বাঁধা সেপাই উলঙ্গ অবস্থায় হাজত ঘরের ভেতর পড়ে আছে। ওদের দয়া করে শাস্তি দেবেন না। ওদের ওই দশার জন্যে মূলত আমি দায়ী। মিস্টার সিম্পসন অসহায় অবস্থায় পড়ে ক্ষোভে দুঃখে গজরাতে লাগলেন। কুয়াশা শহীদের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে সেদিন মাহমুদের ঘরে পরাজিত করেছিলে। আজ তারই কিছু জবাব দিয়ে গেলাম শহীদ। কিছু পুরস্কারেরও ব্যবস্থা করেছি তোমার জন্য। কুয়াশা একটু হাসে। তার নির্দেশে মিস্টার শরীফ একটা ছোট কালো রঙের চামড়ার ব্যাগ টেবিলে রাখেন। কুয়াশা বলে, চৌধুরী আলী নকিবের খুনি মাহমুদের বিরুদ্ধে সব প্রমাণপত্র এই ব্যাগে আছে। আরেকটা কথা আজ পরিষ্কার বলে যাই, লিম্পোপোতে সেদিন কুমিরে আমার পা কেটে নিতে পারিনি। আমি এতদিন তোমাকে শাস্তি দিলাম। আমাকে একা ফেলে পালানোর জন্যে তোমাকে দিলাম নিষ্ঠুর মানসিক যন্ত্রণা। কিন্তু আর নয়, যথেষ্ট হয়েছে। সে এগিয়ে যায় মাহমুদের দিকে। তার পাশ থেকে উঠিয়ে নেয় একটা পোর্টফোলিও। বলে, নিশ্চয়ই এর ভেতর 2 কোটি টাকা রয়েছে। ব্রাভো মাহমুদ, তুমি অত্যন্ত চতুর। শেষ রক্ষা করতে পারলে না, এই যা। কুয়াশা দরজার দিকে এগিয়ে যায়। বলে, আগামীতে আবার দেখা হবে মিস্টার সিম্পসন। এবার চলি। পুলিশ ছদ্মবেশধারী লোকগুলো কর্ডনটা সতর্কভাবে ছড়িয়ে দিতে থাকে। ঘরের সব লোক হতভম্ব। ম্যানেজার আইনুল হক বলির পাঠার মতো সকলের পিছনে বসে ঘামছে আর কাঁপছে। মিস্টার শরীফ আর নুরুল আলমরূপী কুয়াশা বেরিয়ে যায় দক্ষিণের দরজা দিয়ে। ঘোর কাটতে না কাটতেই একটা ইঞ্জিনের শব্দ শোনা যায় বাইরে। মিস্টার সিম্পসন অস্থিরভাবে হাত পা ছুটছেন। ঘরের বাইরে থেকে শেকল তুলে দিয়ে কুয়াশা চলে গেছে। হ্যান্ডকাফ পরা মাহমুদও গজরাচ্ছে। শহীদ শুধু হাসল, মনে মনে বলল, কুয়াশা, তোমার তুলনা হয় না। ইউ আর গ্রেট। এতেই শেষ হলো কুয়াশা 6, মানিকপুর রহস্য, 2য় খণ্ড। আশা করি কুয়াশার এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শীঘ্রই আসছে নতুন গল্প। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।